এই বছর একটি খাকি পোশাক পরে যদি তুমি নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তোমাকে বলছি, ভিডিও দেখছো না, তোমাকে বলছি, এই বছর যদি একটা খাকি পোশাক পরে নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তোমাকে মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গে 8 থেকে 10 লাখ পরীক্ষার্থী এই পুলিশ কনস্টেবলের এক্সামে বসবে, কিন্তু তাদের থেকে তুমি বেশি স্পেশাল। কেন জানো? কারণ তোমার মনের মধ্যে জেদ আছে, আর তুমি বাধ্য। কেন বাধ্য? পরিবারের আর্থিক অবস্থা ঠিক করার জন্য, নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য, মা বাবার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। এই বছর একটা পুলিশের চাকরি বা যে কোনো একটা চাকরি তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট এটা তুমিও ভালোভাবে জানো, আমিও ভালোভাবে জানি, এক্সট্রা করে বলার কিছু না। কিন্তু প্রিয় ভাই ও বোন, এই পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়ার জন্য জিকেতে যে ডাব্লিউপি এক্সামের জিকেতে যে 25 মার্ক থাকবে, এই 25-এর মধ্যে তোমাকে মিনিমাম 20+ অ্যান্সার করতে হবে। আর তার জন্য যে জিকের পার্টগুলো আমি আমাদের এই চ্যানেলে তোমাকে পড়াচ্ছি, সেগুলো তোমাকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে। আর আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, ডাব্লিউপি পুলিশ কনস্টেবল এক্সামের জন্য হোক কি কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামের জন্য হোক। পাশ করার ইচ্ছা আছে তো খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ আজকে ভারতের সংবিধানের গণপরিষদ নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আর এমন কোনো বছর যায়নি যেখানে পুলিশ কনস্টেবল এক্সামে ভারতের সংবিধান থেকে ইন্ডিয়ান পলিটিতে প্রশ্ন আসেনি, এরকম কোনো বছর যায়নি। প্রশ্ন মাস্ট বি আসবে ভারতের সংবিধানের গণপরিষদ থেকে। চলো আজকে ক্লাস তবে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ পুলিশের খাকি পোশাক পরার ইচ্ছে থাকলে ভারতের সংবিধান ও গণপরিষদের যে বর্ণনা এই ক্লাসে বলা হবে, আশা করছি তুমি খাতায় নোট ডাউন করতে থাকবে। প্রথমেই বলেছে একটি রাষ্ট্র বা একটি দেশ যে মৌলিক শর্তের ভিত্তিতে প্রশাসিত হয়, সে শর্তগুলির সংকলনকে বলা হয় সংবিধান। অর্থাৎ একটা দেশ, ধরে নাও আমাদের ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষে নানা রকম ক্ষেত্রে নানা রকম শর্ত রয়েছে, নানা রকম আইন রয়েছে। সাপোজ যদি কেউ কোনো রকম ক্ষতি করে, কেউ বেআইনি কোনো কাজ করে, তাকে শাস্তি দেওয়ার জন্য আলাদা একটা শর্ত রয়েছে। কোনো জায়গায় তুমি বিজনেস করতে চাও, কোনো জায়গা কিনতে চাও, তো তার জন্য একটা আলাদা শর্ত রয়েছে। তো এই রকম একাধিক শর্ত একত্রিত হয়ে যে বই তৈরি হয়, যে একটা শর্তবলী তৈরি হয়, তাকে কিন্তু সংবিধান বলা হয়। একই রকম ভারতেরও কিন্তু এইরূপ একটি লিখিত এবং পৃথিবীর সব থেকে বড় সংবিধান রয়েছে। তাই পরীক্ষায় এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে, আসবে বলেই তো নোটটা তুলে রেখেছি তোমার সামনে। কেউ প্রশ্ন আসতে পারে প্রিয় ভাই ও বোন, প্রশ্ন আসতে পারে একটি দেশ বা একটি রাষ্ট্র যে মৌলিক শর্তগুলির ভিত্তিতে প্রশাসিত হয়, তার সংকলনকে কি বলা হয়? অ্যান্সার করতে হবে সংবিধান। প্রিয় ভাই ও বোন, আমি জানি তোমার মধ্যে কনফিডেন্স আছে, আমি জানি তুমি এই সংবিধানের ব্যাপারে অনেক কিছু জানো, কিন্তু পরীক্ষায় তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে। তুমি যদি সেই সিচুয়েশনের সম্মুখীন না হয়ে থাকো, আমি তোমাকে বলছি 2017, 18, 19 সালে কয়েকশো বাচ্চা আমাদের কাছ থেকে ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম ক্র্যাক করেছে। তাদের কাছ থেকে আমি শুনেছি সে জায়গাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং সেই সিচুয়েশন মানে পরীক্ষা দেওয়ার সিচুয়েশনের সময় অনেক ছাত্র এই জিনিসগুলো গুলিয়ে ফেলে। তাই দয়া করে নোট ডাউন করবে, যদি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। কিরূপ প্রশ্ন আসতে পারে? একটি রাষ্ট্র বা একটি দেশ যে মৌলিক শর্তগুলোর ভিত্তিতে প্রশাসিত হয়, সে শর্তগুলোর সংকলনকে কি বলা হয়? সে শর্তগুলোর সংকলনকে কি বলা হয়? অ্যান্সার করতে হবে সংবিধান বলা হয়। আশা করি নোট ডাউন করেছো। নেক্সট কি পয়েন্ট বলছে? নেক্সট বলছে ভারতের সংবিধান বিশ্বের অন্যতম লিখিত সংবিধানের মধ্যে শ্রেষ্ঠ এবং বৃহত্তম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই। একটি খাকি পোশাক পরতে গেলে, খাকি পোশাক পরতে চাও তো, স্বপ্ন আছে তো এবারে চাকরিটা পাওয়ার, এই লাইনটা অবশ্যই মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট লাইন। ভারতের সংবিধান বিশ্বের অন্যতম সংবিধানের মধ্যে পড়ে, শ্রেষ্ঠ সংবিধান, কিন্তু বৃহত্তম লিখিত সংবিধান। তাই পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন দেয় ভারতবর্ষের যে সংবিধান, এটি কিরূপ সংবিধান উদাহরণ, অ্যান্সার করতে হবে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। বা প্রশ্ন এরকমও দিতে পারে, বলো তো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোনটি? ব্রিটেনের সংবিধান, রাশিয়ার সংবিধান, আফ্রিকার কোনো একটা দেশের সংবিধান, ভারতের সংবিধান। অ্যান্সার করতে হবে ভারতের সংবিধান। আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার একটা সংবিধান রচনা করার জন্য, ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম সংবিধান, তো একটা সংবিধান রচনা করা তো মুখের কথা না, এবং তার জন্য একাধিক
পদক্ষেপ নিতে হবে। এই জন্য কিন্তু এই সংবিধান রচনার জন্য ভারতে গঠিত করা হয় একটা পরিষদ, যে পরিষদকে বলা হয় গণপরিষদ। প্রশ্ন আসে, অনেকবার প্রশ্ন উঠে এসছে, তুমি কল্পনা করতে পারবে না। ডাব্লিউপি কনস্টেবল এক্সাম হোক কি কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম হোক, প্রিভিয়াস ইয়ারে কতবার প্রশ্ন উঠে এসছে তুমি কল্পনা করতে পারবে না। তাই গণপরিষদ তোমাকে খুব ভালোভাবে দেখে যেতে হবে। এবং গণপরিষদ থেকে যে পর পর 1 2 3 4 5টা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো এখানেই এই ক্লাসে মুখস্থ করে নিতে হবে। ভুলে যেও না প্রিয় ভাই বোন, তোমার মা ও বাবা ছাড়া তোমার বাড়ির আশেপাশে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব, ওরা চায় তুমি যাতে আটকিয়ে যাও। আমি জানি পরিবার হয়তো অনেক অভাবে চলছে, আমি জানি সারাদিন হয়তো পাগলের মতো তুমি পরিশ্রম করেছো, কিন্তু আর কতদিন পরিশ্রম করবে এভাবে? একটা তো চাকরি দরকার, এবং সেই চাকরিটা পাওয়ার সময় এই বছর, আর আমি জানি তুমি সাকসেস পাবে, তুমিও জানো, শুধুমাত্র তোমাকে পরিশ্রমটা চালিয়ে যেতে হবে। চলো এবার কিন্তু আমরা একটু গণপরিষদের 5টা পয়েন্ট দেখিনি, যেখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন উঠে আসে। গণপরিষদের প্রথম লাইনে বলা হয়েছে ভারতের সংবিধান রচনা করেছিল ভারতের গণপরিষদ। ভালোভাবে শুনবে প্রিয় ভাই ও বোন, পশ্চিমবঙ্গের 23টা জেলার যে জেলা থেকে তুমি আজ আমার ভিডিও দেখছো, ভালোভাবে শুনবে। এই 5টা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, ডাব্লিউপি হোক কি কেপি এক্সাম হোক, কনস্টেবল এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ভালোভাবে শুনবে, নোট ডাউন করবে। ফার্স্ট পয়েন্ট, ভারতের সংবিধান রচনা করেছিল ভারতের গণপরিষদ। খুব ইম্পর্টেন্ট, আবার আমার সঙ্গে বলো, লজ্জা পাবে না, আবার বলো, ভারতের সংবিধান রচনা করেছিলেন ভারতের গণপরিষদ। এবার অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, ঠিক আছে ভারতের সংবিধান রচনা করেছিল ভারতের গণপরিষদ, আপনি বললেন গণপরিষদটা কি, প্রশ্ন উঠতে পারে। প্রিয় ভাই বোন মাথায় রাখবে, গণপরিষদ হলো ভারতের সংবিধান রচনার জন্য বিভিন্ন প্রদেশের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি পরিষদ। প্রিয় ভাই বোন মাথায় রাখবে, গণপরিষদ গঠন করা হয়েছিল যাতে তারা সংবিধান রচনা করতে পারে। এর জন্য কি আমার জনগণের রায় দরকার, কারণ আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র। এবার ভারতবর্ষ যেহেতু এত বড় একটা পপুলেটেড কান্ট্রি, এত জনসংখ্যা ভারতের, তাই প্রত্যেকটা রাজ্য থেকে তো সবাইকে নিয়ে আসা সম্ভব না। এর জন্য ভারতের বড় বড় প্রতিনিধিরা সিদ্ধান্ত নিল ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে এসে তারা সংবিধান রচনায় অংশগ্রহণ করবে। যেমন আমরা ডক্টর বি.আর. আম্বেদকরকে বেছে নিয়ে এসেছিলাম, এবং তার কৃপায় এবং তার বিশেষত্বের জন্য আজ ভারতবর্ষ সংবিধান পেয়েছে। ঠিক তেমনই বি.আর. আম্বেদকরের মতো আমরা অন্যান্য প্রদেশ থেকেও গণ্যমান্য কিছু ব্যক্তিদের নিয়ে আসি, যাদের নিয়ে গঠিত হয়েছিল এই গণপরিষদ। তাহলে দুটো পয়েন্ট ক্লিয়ার তো? ইয়ার কি করছি না। প্রশ্ন হলো তোমার চাকরি পাওয়ার, তুমি ক্লাসটা দেখতেও পারো নাও দেখতে পারো, কিন্তু দরকার এবছরই তোমার একটা খাকি পোশাকের। খাকি পোশাকের জন্য তো গোটা ক্লাসটা দেখতে হবে, তুমিও ভালোভাবে জানো। তো দুটো পয়েন্ট, প্রথম পয়েন্ট কি বলেছিল, ভারতের সংবিধান রচনা করেছিল ভারতের গণপরিষদ। সংবিধান রচনা কে করেছিল? গণপরিষদ। সংবিধান রচনা কোন পরিষদ করেছিল? গণপরিষদ। আরে গণপরিষদ গঠিত হয়েছিল কিভাবে? বিভিন্ন প্রদেশের যারা গণ্যমান্য ব্যক্তি আছে বা প্রতিনিধি আছে তাদেরকে একত্রিত করে গঠিত হয়েছিল এই গণপরিষদ। নেক্সট কি বলেছে, এই গণপরিষদের ধারণা প্রথম দিয়েছিলেন এম.এন. রয়, VVI। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা জানতে? যদি জেনে থাকো কংগ্রাচুলেশন, কিন্তু ভাই বোন যদি না জেনে থাকো প্লিজ নোট ডাউন করে নিবে, কারণ এই নোটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। অনেকে এই এম.এন. রয়কে মানবেন্দ্রনাথ রায় রূপেও জানো, অনেকে আবার জানোই না ইনি কে, ইম্পর্টেন্ট কেন। প্রিয় ভাই বোন, এই মানবেন্দ্রনাথ রায় বা এম.এন. রয় হলো এমন একজন ব্যক্তি যাকে ফাদার অফ ইন্ডিয়ান কমিউনিজম বা ভারতের কমিউনিস্ট দলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে পরিচয় দেওয়া হয়। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, 1946 সালে 1946 ভারতবর্ষে আগত হয় ক্যাবিনেট মিশন, এবং তাদের প্ল্যানের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল গণপরিষদ। বুঝতে পারলে?
গণপরিষদ তৈরি করা হয় সংবিধান রচনার জন্য। গণপরিষদ কাদের নিয়ে গঠন করা হয়? বিভিন্ন প্রদেশের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়। ভালো কথা। গণপরিষদের ধারণা কে দেন? গণপরিষদের প্রথম ধারণা কে দেয়? এম.এন. রয় দিয়েছিল। ভালো কথা। কিন্তু এই গণপরিষদটা কিভাবে গঠিত হবে, ধারণা দেওয়া তো শেষ না, গণপরিষদটা কিভাবে গঠিত হবে তার জন্য ব্রিটেন থেকে ভারতে আগত হয় ক্যাবিনেট মিশন। সালটা মাথায় রাখবে প্রিয় ভাই বোন, সালটা মাথায় রাখবে। গার্লফ্রেন্ডের বার্থডে মনে রাখলেও ভালো, না মনে রাখলেও ভালো, কোনো যায় আসে না। এবছর চাকরি যদি না পাও তাহলে যায় আসবে, কারণ 2026-এ ভোট আছে। আর তুমি যে রাজ্যে থাকো, এ রাজ্যে ভোট ছাড়া চাকরি বেরিয়ে আসে না। তাই এই বছর চাকরি পাওয়াটা দরকার, আর তার জন্য এই সালগুলো মাথায় রাখতে হবে। গার্লফ্রেন্ডের জন্মদিনের সাল না, জন্মদিনের দিন না, এই দিনগুলো মাথায় রাখবে। 1946 কে এসেছিল? ক্যাবিনেট মিশন। আর ক্যাবিনেট মিশনের প্ল্যানের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল ভারতের গণপরিষদ, ভিভিআই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গে প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে যারা আজ হয়তো টাকার অভাবে ডাব্লিউপি প্রিপারেশন নিতে পারছো না, আমি কথা দিলাম এ দাদা এই বছর ডাব্লিউপি এক্সাম অবধি তোমাদের ফ্রিতে ক্লাস প্রোভাইড করবে। শুধু জিকে না, জিকে, ম্যাথ, ইংলিশ, জিআই প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ক্লাস প্রোভাইড করব, প্রত্যেকটি ক্ষেত্রে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। কেন? লাভ কি আমাদের? না বেটা, इसमें तुम्हारा घाटा हमारा कुछ नहीं जाता। আমরা আসবো, ক্লাস দিয়ে চলে যাবো, কিন্তু কখন কোন ক্লাস আসছে সেটা তুমি আপডেট পাবে কিভাবে? সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর নতুন হলে ভিডিওটা লাইক করে দেবে, ঠিক আছে? তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে কার প্ল্যানের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল? ক্যাবিনেট মিশন। ক্লিয়ার? নেক্সট কি বলছে? ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদে টোটাল 22টি কমিটি ছিল, টোটাল 22টি ছিল। কিন্তু এই 22টি কমিটির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কমিটি ছিল খসড়া কমিটি, ভিভিআই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? কটা পয়েন্ট পড়ালাম? 5টা পয়েন্ট। প্রশ্ন আসে 100% ঠুকে নাও, প্রশ্ন আসবে, আসবে আশা করি। নোট ডাউন করে নিছো, নাহলে স্ক্রিনশটটা নিয়ে নেবে। নিয়ে নিছো? চলো একবার আমরা রিপিট টেলিকাস্ট করে দিই। সিরিয়াল দেখো তো, যে সমস্ত ভাইরাস ক্লাস দেখছো ওরা তো সিরিয়াল বেশি দেখে, কিন্তু আমাদের বোনেরা খুব সিরিয়াল দেখে। দেখবো সিরিয়ালে কি করে, ক্যা হুয়া ক্যা হুয়া ক্যা হুয়া 3-4 বার করে কি করে রিপিট করে। এতে কি হয়? ইন্টারেস্ট বাড়ে, বাড়ে না? বাড়ে তো। তো প্রিয় ভাই ও বোন একবার রিপিট করো, ঠিক আছে? অনেক রিলস দেখলে কোনো রিলস তোমাকে ডাব্লিউপি চাকরি পাইয়ে দেবে না। ক্লাসটা বারবার দেখো, চাকরি পাওয়ার দিকে আগিয়ে যাবে। আমাদের কিছু না, তোমার সাকসেসটা দরকার। যেদিন একটা গায়ে খাকি পোশাক পরবে না, মাথায় যখন টুপিটা পরবে, যখন ট্রেনিং শেষ হবে, বাবা মাকে গিয়ে এভাবে স্যালুট মারবে, বাবা মার বুকও চওড়া হয়ে যাবে। ওই জন্ম দিয়েছি, সত্যি একটা ছেলে জন্ম দিয়েছি, একটা মেয়ের জন্ম দিচ্ছি যে আমাদের কথা ভাবে। তাই খাটো 5টা পয়েন্ট একবার আমার সঙ্গে রিপিটে বলো। মুখস্থ করতে হবে এখানেই, এই ক্লাসে, বাড়িতে পড়ার সময় নাই বেটা। চলো ফার্স্ট পয়েন্ট কি বলেছিল? ফার্স্ট পয়েন্ট, ভারতের সংবিধান রচনা করেছিল কারা? গণপরিষদ। ভারতের সংবিধান রচনা করেছিল কোন পরিষদ? গণপরিষদ। আবার বলো, লজ্জা পাবে না। ভারতের সংবিধান রচনা করেছিল কোন পরিষদ? গণপরিষদ। বলছো তো? বলবে কিন্তু। সেকেন্ড পয়েন্ট, এই গণপরিষদ গঠিত হয় কিভাবে? গণপরিষদ হলো ভারতের সংবিধান রচনার জন্য গঠিত একটা পরিষদ, যেখানে বিভিন্ন প্রদেশ থেকে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত করা হয়েছিল এই গণপরিষদ। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট অতটা ইম্পর্টেন্ট না, তোমাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে। প্রথম পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্ট তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে তো নিন, পরীক্ষায় উঠে আসতে পারে। এই গণপরিষদের ধারণা প্রথম দিয়েছিলেন এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রায়। আবার প্রথমে ধারণা দিয়েছিলেন এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রয়। ভারতে কমিউনিস্টের প্রকৃত জনক বলা হয়, ঠিক আছে? নেক্সট, 1946 সালে ভারতে আগত ক্যাবিনেট মিশনের প্ল্যানের ভিত্তিতে গঠিত হয়েছিল ভারতের গণপরিষদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভিভিআই। প্রথম প্রশ্ন, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? 1946 সাল। ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? 1946 সাল। কি করতে এসেছিল? গণপরিষদের প্ল্যান দিয়েছিল যে কিভাবে গণপরিষদ গঠিত হবে। লাস্ট পয়েন্ট, যেটা পরীক্ষা আসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভারতের সংবিধানের রচনার জন্য যে গণপরিষদ গঠন করা হয়েছিল সেটা টোটাল 22টি কমিটি ছিল। কটি কমিটি? 22টি। আবার বলো 22টি, জোরসে বলো 22টি, ঠিক আছে? এই কমিটিগুলোর মধ্যে প্রধান যদি বলা হয় তাহলে আমি খসড়া কমিটিকে রাখবো। এইবার
প্রিয় ভাই বোন, এইবার একটু কিন্তু তোমাদের এই খসড়া কমিটি নিয়ে আলোচনা করতে হবে, কারণ পরীক্ষায় এই খসড়া কমিটি থেকে প্রশ্ন উঠে এসছে আর এবারও আসতে পারে। রেডি? রেডি তো? আমি আবার বলছি, 30 সেকেন্ডের রিল দেখা সহজ, কিন্তু এই আধা ঘন্টার ক্লাস, 30 মিনিটের ক্লাসটা দেখা ভীষণ কঠিন। মাইন্ড বলছে যাও একটু রিল দেখো, একটু নাচা দেখো, একটু কুদা দেখো, বাদাম বাদাম গানে একটু নৃত্য দেখো, কিন্তু মাইন্ডকে বুঝাও এই বছর চাকরি পাওয়াটা তোমার দরকার, আর তার জন্য এই ক্লাসটা তোমার দরকার। খাকি পোশাক এবার গায়ে উঠে আসবেই, আর সাকসেস আমি তোমাকে পাইয়ে ছাড়বো। খসড়া কমিটি কি বলছে দেখি। সংবিধানকে চূড়ান্ত রূপে দেওয়ার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তাকে খসড়া কমিটি বলে বা ড্রাফটিং কমিটি বলে। এবার এটা কি জিনিস? কি জিনিস? আচ্ছা, তোমরা তো বর্তমান দিনে ব্যাপক ফেসবুক ব্যবহার করো। সাপোজ কোনো ব্যক্তি, সাপোজ ধরে নাও বিবাহিত কোনো ব্যক্তি কোনো কিছু আনতে ভুলে গেছে, বাড়ি থেকে বউ বেরোনোর সময় বলেছিল যে আসার সময় কিন্তু হাফ কিলো আলু আর হাফ কিলো পটল নিয়ে আসবে, সঙ্গে কিন্তু 250 ধনিয়া নিয়ে আসবে। বাস, ধনিয়া নিয়েছি, আলু পটল নিতে ভুলে গেছি। এবার বউ রাগ করেছে, পরের দিন রান্নাই করেনি, বউকে সরি বলবো। টাইপিং শুরু করলাম হোয়াটসঅ্যাপে, টিকিট 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 করে টাইপিং করছি, সরি 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 সরি। এমন সময় আমাকে আমার যিনি মালিক আছে উনি ডাকলো, যে এদিকে আয় রে, কোম্পানির কাজটা করতে। আমি দৌড় লাগালাম, এসএমএসটা কিন্তু পাঠানো হলো না, থেকে গেল। কিছুক্ষণ পর যখন কাজ শেষ করে আমি আসবো, এসএমএসটা দেখবো, ওখানে হোয়াটসঅ্যাপে লেখা থাকবে ড্রাফট, খসড়া কমিটি। বুঝতে পারছো তো? এবার এই খসড়া কমিটি কেন গঠন করা হয়? সংবিধান, যে লিখিত সংবিধান ভারতে রয়েছে, সে সংবিধান যাতে একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। এবার দেখো, আমি এসএমএসটা পাঠালাম না, মানে এসএমএসটা আমার এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। আমি আমার যে মালিক ছিল তার কাজ শেষ করে এসে তারপর আমি আমার এসএমএসটা লিখলাম, কি সরি সরি লিখেছিলাম, আরও 20-22টা সরি লেখা বাকি ছিল। ঠিক আছে, বিয়ের পর বুঝতে হবে বউকে 1-150 সরি না পাঠালে জীবন কাটে না। তো যাই হোক, তারপর আমি 1-150 সরি পূরণ করলাম, বউকে পাঠালাম, এইবার কি হলো, চূড়ান্ত রূপে এসএমএসটা পৌঁছালো। ঠিক একই রকম ভাবে, যেহেতু ভারতের সংবিধান একটা লিখিত সংবিধান, তাই এই লিখিত সংবিধান যাতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে, এর জন্য ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি ভারতে তৈরি করা হয়। এবার কি বলছে, 1947 সালে, খুব ইম্পর্টেন্ট, 29শে আগস্ট বি.আর. আম্বেদকরের নেতৃত্বে এই খসড়া কমিটি গঠিত হয়েছিল। ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, সম্ভবত 2017 কি 2019 সালে যে কনস্টেবল এক্সামটি সংগঠিত হয়েছিল, সেই এক্সামে কিন্তু এই ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে প্রশ্ন উঠিয়ে দেওয়া ছিল। কি প্রশ্ন ছিল? প্রশ্ন ছিল, প্রিয় ভাই ও বোনেরা, যে ডক্টর বি.আর. আম্বেদকর কি ছিলেন, কোন কমিটির চেয়ারপারসন ছিলেন? অ্যান্সার করতে হবে, খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বা সভাপতি ছিলেন। একই ব্যাপার, সভাপতি চেয়ারম্যান আলাদা কিছু না, কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার হয়েছে তো? যদি বলে কত সালে খসড়া কমিটি গঠন করা হয়, 1947 সালে 9ই আগস্ট। আমার সঙ্গে বলো, কত সাল? 1947। কত আগস্ট? 9ই আগস্ট। জোরসে বলো, 1947 সাল, সরি 29শে আগস্ট, ক্ষমা করবে, আমি 9ই আগস্ট বলছিলাম নাকি, ক্ষমা করবে, সালটা মাথায় রাখবে। যদি পরীক্ষায় বলে 1947 সাল 29শে আগস্ট, 1947 সাল 29শে আগস্ট, আবার 1947 সাল 29শে আগস্ট। দেখো, আমি তোমাদের যেভাবে পড়াচ্ছি না, এভাবে অফলাইনের বাচ্চাদের পড়াই। আমি জানি মোবাইলের মধ্যে ক্লাস অনেকক্ষণ দেখা খুব টাফ ব্যাপার, কিন্তু প্রশ্ন যখন নিজের জীবনের হয়ে উঠে তখন তো ক্লাস করতে হবে, তাই না? তাই ভালোভাবে ক্লাস করো প্রিয় ভাই বোন, প্লিজ ভালোভাবে ক্লাস করো। নিজের জন্য না হলে ওই দুটো প্রাণী, নিজের মা আর বাবা, যে তোমার জন্য খেটে মরে যাচ্ছে, তার জন্য ক্লাসটা করো। তো ডক্টর বি.আর. আম্বেদকর কত সালে করেছিল? 1947 সাল 29শে আগস্ট। খুব ইম্পর্টেন্ট, এই কমিটি গঠন করেছিল, খসড়া কমিটি। এই খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, চেয়ারম্যান বা খসড়া কমিটির সভাপতি। এছাড়াও গোপাল গোস্বামী কি আয়াঙ্গার, তার সঙ্গে কে আছে? আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, এছাড়া কে.এম. মুন্সি এবং ডিপি খৈতান, ইনারা কিন্তু লাস্ট কে আছে? বি.এল. মিত্র। ইনারা কিন্তু প্রমুখ ব্যক্তি ছিলেন, যারা সকলে কিন্তু এই খসড়া কমিটির সদস্য ছিলেন। আমি বলে রাখি, সর্বমোট 7 জন সদস্যদের নিয়ে এই কিন্তু খসড়া কমিটি গঠন করা হয়েছিল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে হলো, রিপিট দিতে হবে না।
একবার রিপিট টেলিকাস্ট দিদি। প্রিয় ভাই বোন, আর একবার প্লিজ, আর একবার স্কিপ করবে না, স্কিপ করবে না, ভালো ছাত্ররা স্কিপ করে নে জায়গাটায়, একবার আমার সঙ্গে মনে মনে বলবে কিন্তু। প্রথম পয়েন্ট, খসড়া কমিটি থেকে কি প্রশ্ন আসতে পারে? সংবিধানের সূচনা রূপ দেওয়ার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সে কমিটিকে কি বলা হয়? খসড়া কমিটি, মানে চূড়ান্ত রূপ। সংবিধানকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য, সংবিধানকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তাকে বলা হয় খসড়া কমিটি। নেক্সট কি বলছে? 1947 সাল 29শে আগস্ট, 1947 সাল 29শে আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকর এই খসড়া কমিটি গঠন করেছিল। এই খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, মানলাম, কিন্তু তার সঙ্গে গোপাল কৃষ্ণ আয়াঙ্গার এবং আল্লাদি কৃষ্ণ স্বামী আইয়ার, এছাড়া কে.এম. মুন্সি, এছাড়া ডি.পি. কৈতান, এছাড়া বি.এল. মিত্র প্রমুখ ব্যক্তিগণও কিন্তু এই খসড়া কমিটির সদস্য ছিল। সর্বমোট 7 জন সদস্যদের নিয়ে কিন্তু এই খসড়া কমিটি গঠিত হয়েছিল। আশা করি তোমার ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, স্ক্রিনশটটা নিয়ে নেবে, আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। এইবার নেক্সট যে পার্টটা আমরা পড়তে চলেছি সেটি হলো গণপরিষদের অধিবেশন সমূহ। দেখো, গণপরিষদ অতজন গণ্যমান্য ব্যক্তি আছে, অধিবেশনে বসবে তো, সবাই মিটিংয়ে বসবে তো, তো এই অধিবেশন থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। চলো একটু দেখে নি কি প্রশ্ন আসে, একটু দেখে নি। ভারতের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রিয় ভাই বোন, নোট ডাউন করছো। সময় পার হচ্ছে, কি ভাবছো কেউ ডাকছে? সারা জীবন ডাকবে, কারো SMS এসছে সারা জীবন আসবে। শুধু একটা চাকরি পেয়ে তো দেখো, শুধু চাকরি পেয়ে তো দেখো। বেশিরভাগ ছেলেরা দেখি আমি WAP এক্সাম দেয় এবং প্রত্যেকের জীবনে কোনো না কোনো স্টোরি থাকে, তাই না? সেই স্টোরির যে নায়িকা আছে না, সে নায়িকার বাড়িতে একজন পিতা আছে, মানে নায়িকার বাবা, আর নায়িকার বাবা তোমাকে বলবে না তুমি কত সুন্দর, রাত্রিবেলা মুখে ফেয়ার লাভলি ঘষে ঘুমাও কি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মেখে ঘুমাও, জিজ্ঞেস করবে না? শুধু জিজ্ঞেস করবে মাস গেলে কত। আর সেই মুহূর্তে তুমি যদি একজন পুলিশ অফিসার হয়ে যেতে পারো, একটা খাকি পোশাক যে, তখন খুশি হয়ে যাবে। কিন্তু এই দিনটা আনার জন্য তোমাকে পড়তে হবে, তোমাকে একটা সিট, একটা শূন্য পদ নিজের নামে করতে হবে। ক্লিয়ার? তো এই জায়গাগুলো ভালোভাবে দেখো। যদি ভারতের সংবিধান প্রণয়নের গণপরিষদে কটি অধিবেশন হয়েছিল এই কথা বলে, অ্যান্সার করতে হবে টোটাল 11টি অধিবেশন হয়েছিল। প্রশ্ন, ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয় 9ই ডিসেম্বর 1946 সাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, যারা সত্যি করে প্রিপারেশন নিচ্ছ এই জায়গাগুলো নোট ডাউন করবে। আমি চিল্লাই, আমি মানি, চিৎকার করে পড়াই, কিন্তু তোমাদের জন্য, কারণ কানের মধ্যে তোমাদের সাউন্ড না গেলে পড়া মাথায় ঢুকবে না, এরকম প্রকৃতিরই হয়ে গেছো। তো ভালোভাবে শুনো, যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয়, বলো তো গণপরিষদের টোটাল কটি অধিবেশন হয়েছিল? কয়টি? 11টি। আরেকবার বলো, 11টি। তো এই 11টি অধিবেশনের মধ্যে প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? অ্যান্সার করতে হবে 9ই ডিসেম্বর 1946 সাল। সালগুলো গুলোবে না, গুলিয়ে ফেলবে না এই সালগুলো। গার্লফ্রেন্ডের বার্থডে ভুল হয়ে যাক, বয়ফ্রেন্ডের বার্থডে ভুলে যাও, এই সালগুলো মাথায় রাখতে হবে। এই সভায় গণপরিষদের প্রবীণতম সদস্য রূপে গণপরিষদের কার্য নির্বাহী সভাপতি পদে অলঙ্কিত হয়েছিল ডক্টর সচিদানন্দ সিনহা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথায় রাখবে। যদি বলে অস্থায়ী চেয়ারপারসন যিনি বসছিল বা অস্থায়ী সভাপতি, কাকে করা হয়েছিল? কেন অস্থায়ী বলছি এখনই বলছি। বা গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল? অ্যান্সার করতে হবে ডক্টর সচিদানন্দ সিনহা। আমি বলে রাখি কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম, কারণ কেবলমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ না, WBCS, PSC ক্লার্কশিপ, ফুড এসআই, দেন হচ্ছে তোমার আমাদের কনস্টেবল, সে কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ SI, কত এক্সামে এই লাইনটা এসছে, তুমি কল্পনা করতে পারবে না যে ভারতের গণপরিষদের যে প্রথম অধিবেশনটি হয়েছিল সে প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল? কি করবে অ্যান্সার? ডক্টর সচিদানন্দ সিনহা। জোরসে বলো, ডক্টর সচিদানন্দ সিনহা। নেক্সট কি বলছে দেখি তো। গণপরিষদের দ্বিতীয় অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল 11ই ডিসেম্বর 1946 সালে। দুদিনের পার্থক্য। 9 তারিখ প্রথম অধিবেশন,
11 তারিখ দ্বিতীয় অধিবেশন। দেখো এই 11 তারিখের যে অধিবেশনটা হয়েছিল, এই সভায় গণপরিষদ স্থায়ী চেয়ারপারসন হয়, ইনি ছিলেন অস্থায়ী ডক্টর সচিদানন্দ সভাপতি সিনহা, সরি ডক্টর সচিদানন্দ সিনহা। ইনি যেহেতু প্রবীণতম ব্যক্তি ছিলেন, তাকে সম্মানার্থে সেখানে বসানো হয়েছিল প্রথম অধিবেশনে। কিন্তু দ্বিতীয় অধিবেশনে স্থায়ী একজন সভাপতি আমরা পেয়ে যাই, যার নাম ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, সংবিধানের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। আমার সঙ্গে বলো ভাই ও বোন, বলছো তো ভাই, বলছো তো, বলো প্লিজ বলো। সংবিধানের যে সংবিধানের রচনার জন্য যে গণপরিষদ গঠন করা হয়েছিল, সে গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। যদি বলি গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে যে সভাপতি ছিল, তিনি কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রিয় ভাই বোন, যদি প্রশ্ন দেয় প্রথম অধিবেশন কত তারিখ সংগঠিত হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সালে। যদি বলে দ্বিতীয় অধিবেশন 11 ডিসেম্বর 1946 সালে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, গণপরিষদে সাংবিধানিক উপদেষ্টা ছিলেন BN রাও, VVI। পরীক্ষায় প্রশ্ন আসে, এই যে গণপরিষদ গঠিত হয়েছিল, এই গণপরিষদে যে সংবিধান রচনা হবে, এই সংবিধান রচনার ক্ষেত্রে যিনি উপদেষ্টা ছিলেন, যিনি রূপ দেখেছিলেন, আমি মানলাম ডক্টর BR আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন, কিন্তু বিশ্বাস করো তোমাদের মধ্যে অনেকে হয়তো জানে না, ডক্টর BR আম্বেদকরকে কলমে কলমে সাহায্য করেছিলেন এই BN রাও, যিনি সংবিধানের প্রকৃত উপদেষ্টা রূপে পরিচিত আমাদের কাছে। কলমে কলমে সাহায্য করেছিল। আমি যদি ঠিকঠাক বলি তাহলে এটা বলাটা ভুল হবে না, ডক্টর BR আম্বেদকর সংবিধান রচনার ক্ষেত্রে সব থেকে বেশি সাহায্য পেয়েছিল BN রাওয়ের কাছ থেকে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি বলে উপদেষ্টা কে ছিলেন? BN রাও। মাথায় ঢুকেছে? ভারতের সংবিধানের অন্তিম অধিবেশনটি সংগঠিত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVI। পরীক্ষায় প্রশ্ন আসে, সংবিধানের জন্য যে গণপরিষদ তৈরি করা হয়েছিল, সেখানে 11টি অধিবেশন হয়েছিল। প্রথমটি 9 ডিসেম্বর 1946 সাল, দ্বিতীয়টি 11 ডিসেম্বর 1946 সাল, এবং তার পরবর্তীগুলো অতটা ইম্পর্টেন্ট না, একদম অন্তিমটা মাথায় রাখতে হবে। শেষ যেটা হয়েছিল সেটা মাথায় রাখতে হবে, 26শে নভেম্বর 1949 সাল। ক্লিয়ার হয়েছে? এবার 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকারী হয়। সালটা ছিল 26শে জানুয়ারি 1950 সালে। একবার আমার সঙ্গে ক্লিয়ারভাবে দেখে নিবে, ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন আসে, ক্লিয়ারভাবে দেখে নিবে। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কি হয়েছিল? কার্যকারী হয়েছিল। দেখো, সংবিধান গৃহীত হয়েছিল একটা দিনে, কার্যকারী হয়েছে একটা দিনে। যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন বলে যে বলো তো কত সালে সংবিধান গ্রহণ করা বা গৃহীত হয়, ঠিক আছে, সংবিধানের প্রস্তাবনা গৃহীত হয়, সংবিধানের প্রস্তাবনা গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1939 সাল। এটা প্রস্তাবনা গৃহীত করে, হ্যাঁ আমাদের দেশে সংবিধান রেডি, আমরা গ্রহণ করলাম। কিন্তু এই সংবিধান অনুযায়ী কার্যকারিতা কোন শর্ত, কবে থেকে চালু হবে সংবিধানের আইনগুলো, কবে থেকে সংবিধানের ধারাগুলো চালু হবে? যদি বলে কার্যকারী কবে হয়েছিল, তাহলে অ্যান্সার করতে হবে 26শে জানুয়ারি 1950 সাল থেকে সংবিধান আমাদের কার্যকারী হয়ে ওঠে। এবার প্রিয় ভাই ও বোনেরা আমার, এই জায়গাটা তোমার ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল। নেক্সট পয়েন্ট প্রিয় ভাই ও বোনেরা, নেক্সট পয়েন্ট, এতক্ষণ যে জায়গাটা ইম্পর্টেন্ট ছিল পড়ালাম, এইবার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। আর ক্লাসের এতখানি পর্যন্ত, মানে এই সময় পর্যন্ত যে মুহূর্তে আমি এখন আছি, এই এতক্ষণ পর্যন্ত হয়তো খুব কম বাচ্চা আসতে পেরেছে। আমি তোমাকে বলছি প্রিয় ভাই ও বোন, তোমার মধ্যে জোশ আছে বস, নালে এতক্ষণ ক্লাসে থাকবে। আর এই সাহসটা, মনের মধ্যে থাকা এই জোরটা টিকিয়ে রাখতে হবে। একদম ক্লাসের শেষ সীমায় চলে এসেছি। লাস্ট যে পয়েন্টগুলো বলবো সেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, আর সেখান থেকেই প্রশ্ন আসে। চলো দেখি তোমার মধ্যে সেই ক্ষমতা আছে নাকি ক্লাসটা শেষ অবধি দেখার মতো। লাস্ট পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট বলেছে, গণপরিষদের সর্বমোট সদস্য সংখ্যা ছিল 389টি। আবার গণপরিষদের যদি সর্বমোট সদস্য সংখ্যা বলি তাহলে সেটা ছিল 389। কিন্তু পরবর্তীতে মুসলিম লীগের যারা প্রতিনিধি ছিল তারা গণপরিষদের সদস্যতা ত্যাগ করে, এবং তাদের ত্যাগ করার পর সদস্য সংখ্যা কমে যাবে। পরবর্তীতে এসে এটি দাঁড়ায় 299টি। মাথায় রাখবে, যদি বলি গণপরিষদের টোটাল সদস্য সংখ্যা, অ্যান্সার করতে হবে 389। কিন্তু মুসলিম লীগ ত্যাগ করার পর, যখন মুসলিম লীগের প্রতিনিধিরা বলে যে না আমরা ভারতে থাকবো না,
আমরা ত্যাগ করবো ভারতের গণপরিষদে। দেন ওরা ত্যাগ করলো, ত্যাগ করার পর টিকে থাকলো কেবলমাত্র 299টি। ক্লিয়ার হয়েছে? লাস্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে আজকাল তোমাদের কি বলবো, বিবৃতিমূলক প্রশ্ন পরীক্ষায় উঠে আসছে, একটু বড় প্রশ্ন, ঠিক আছে। 26শে জানুয়ারি তারিখটি ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে নির্বাচিত করা হয় কেন? 26শে জানুয়ারি তারিখটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে ধরে নেওয়া হয়েছে কেন? 1929 সালে লাহোরে জওহরলাল নেহরুর সভাপতিত্বে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে ভারতের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যরূপে স্বায়ত্ত শাসনের যে পরিবর্তে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়। মাথায় রাখবে, স্বাধীনতা পাওয়ার অনেক আগে, সালটা ছিল ওই 1929 থেকে 30 সাল। এ সময় পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে একটি অধিবেশন বসে, অধিবেশনটি হয়েছিল লাহোরে, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এই অধিবেশনে জওহরলাল নেহরু বলে অনেক হয়েছে ইংরেজদের, এবার থেকে ভারত নিজ স্বাধীনতা পালন করবে, ভারত এখন থেকে স্বাধীন, ইংরেজরা আমাদের স্বাধীনতা দিক কি না দিক, ভারত এখন থেকে স্বাধীন। এবং এ কথা জানিয়ে দেয় পণ্ডিত জওহরলাল নেহরু। লাহোরের কংগ্রেসের এই সিদ্ধান্ত গৃহীত হয় যে ইংরেজ সরকার স্বাধীনতা দিক কি না দিক, পরের বছর থেকে, মানে 1929 সালে ঘটনা, পরের বছর মানে কি 1930 সাল থেকে, পরের বছর থেকে মানে প্রত্যেক 26শে জানুয়ারি দিনটি কংগ্রেসের নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। মানে এই যে 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম, তার আগে অবধি, মানে এক কথায় বলতে গেলে 1930 থেকে 1947 সাল পর্যন্ত আমরা 26শে জানুয়ারি এই যে দিনটা ছিল, এই 26শে জানুয়ারি দিনটাকেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করতাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারে, দাদা আমি তো জানি ওই 26শে জানুয়ারি ওই রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। দাঁড়াও, রুকো যারা, সবর করো, বলছি সব, ঠিক আছে। তো কি বলছে দেখি তো, 1930 থেকে 1947 সাল এই দীর্ঘ সময়ে প্রত্যেক বছর 26শে জানুয়ারি দিনটিকে ভারতে স্বাধীনতা দিবস রূপে পালন করেছে ভারতের জাতীয় কংগ্রেস। 26শে জানুয়ারি এই ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করে 1950 সালে, মানে স্বাধীনতার পর যখন আমরা স্বাধীনতা পেয়ে গেছি, 26শে জানুয়ারি দিনটা এতদিন পর্যন্ত তো আমরা কি পালন করতাম, এতদিন পর্যন্ত আমরা পালন করতাম স্বাধীনতা দিবস রূপে। কিন্তু যখন আমরা 15ই আগস্ট স্বাধীনতা পেয়ে গেলাম প্রকৃতভাবে, তাহলে এই স্পেশাল দিনটাকে তো কিছুভাবে আটকিয়ে রাখতে হবে, তাই না? তাই তো, যেমন আজকালকার মামুনি, আজকালকার নানা রকম কি বলবো পাপা কিপারি যারা আছে, তো তাদের কাছে প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট। ফার্স্ট ডে তুমি আমাকে কানের দিয়েছিলে, ফার্স্ট ডে আমি তোমাকে দেখেছিলাম, তো ঠিক তেমনই সেই দিনগুলো ভুলে গেলেও কোনো যায় আসে না, এই দিনটা মাথায় রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রিয় ভাই ও বোন, যে 1950 সালে যখন আমরা স্বাধীনতা পেয়ে প্রায় 2-1 বছর কাটিয়ে ফেলেছি, সেই সময় ডিসিশন নেওয়া হয় এই যে রিপাবলিক, এই যে 26শে জানুয়ারি এই দিনটি এবার থেকে কিন্তু আর স্বাধীনতা দিবস নয়, প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হবে, মানে রিপাবলিক ডে হিসেবে পালিত হবে। এইবার এই যে টোটাল পড়াটা পড়ালাম, এই পড়াটার উপর ভিত্তি করে তোমাদের আসে পরীক্ষায় 100 এমসিকিউ প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে 100-150 এমসিকিউ পড়ার সময় নেই, কয়েকটা এমসিকিউ পড়তে হবে যেগুলো বারবার করে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম আর WAP কনস্টেবল এক্সামে এসছে। তোমাদের যদি আমি ভালোভাবে দেখাই, তোমাদের জন্য প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সে WBCS হোক, সে PSC মিসলেনিয়াস হোক, সে নানা রকম এক্সামের, ক্লার্কশিপের এক্সামের হোক, এই পার্টটা থেকে, এই গণপরিষদ থেকে কী কী প্রশ্ন এসছে সেগুলো সব আমি নিয়ে এসেছি। আমি বলে রাখি, সংবিধানের টোটাল পার্ট আমরা 3টা ক্লাসে কভার করব। এই হলো ফার্স্ট ক্লাস। ক্লাসে যদি নতুন হও, পরবর্তী 2টো পার্ট অবশ্যই দেখে নিবে। ক্লিয়ার হয়েছে? আজকে ক্লাসে এটুকুটাই। অল দ্য ভেরি বেস্ট। যদি প্রথম হয়ে থাকো ভিডিওটি অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ক্লাস ছাড়বে। ক্লিয়ার হয়েছে? চলো টাটা।